নেনু লেনিনা প্রেমাকথা। কাহিনী শুরু হয় 1983 থেকে। তখন আমরা দেখতে পাই এই সিনেমার হিরোইন রাধাকে। রাধা ছিল খুবই লাজুক টাইপের, একদম শান্ত স্বভাবের একটি মেয়ে। ক্লাসিক্যাল ডান্স শেখার সাথে সাথে রাধা রাম নামের একটি ছেলেকে খুবই ভালোবাসতো। রাধা রামকে এতটাই ভালোবাসতো যে রাধার প্রত্যেকটা দিন শুরু হতো রামকে দেখেই। তবে রামও রাধাকে খুবই ভালোবাসতো, কিন্তু সেটা ছিল মানুষ মানুষের প্রতি ভালোবাসা, প্রেমিক প্রেমিকার মতো নয়। একদিন রাধা তার ডান্স ক্লাসে যাওয়ার সময় আচানক তার সামনে রাম চলে আসে। হঠাৎ করে রামকে তার সামনে দেখতে পেয়ে রাধা একটু লজ্জা পেয়ে নিচের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। রাম তখন রাধাকে বলে যে কাউকে দেখে ও কারণেই তোমার লজ্জা পাওয়া বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবার চোখে চোখ রেখে কনফিডেন্স নিয়ে তুমি সবার সাথে কথা বলতে পারো। রামের মুখ থেকে এমন ধরনের কথা শুনে রাধা ভিতরে ভিতরে খুবই খুশি হয়। 1983-র এই সিন এখানেই কেটে সোজা চলে আসে 2020-এ। আর আমরা তখন দেখতে পাই এই সিনেমার আরেকজন হিরো কৃষ্ণাকে। কৃষ্ণা ছিল একজন সায়েন্টিস্ট। সে এমন একটি টাইম মেশিনের উপর কাজ করছিল যেটা কমপ্লিট হওয়ার পর সে অতীতের সময়ে যে কোনো মানুষের সাথে কানেক্ট হয়ে তাদের সাথে কথা বলতে পারত। তবে কৃষ্ণা এমন টাইম মেশিন কেন বানাচ্ছিল এবং সে অতীতের সাথে কেন কানেক্ট হতে চাইছিল, এখানে অনেক রহস্য রয়েছে যা আমরা পরে জানতে পারবো। যাই হোক, সিন চলে আসে আবার 1983-তে। আর আমরা দেখতে পাই রাধাকে। রাধা তার বাবার কাছ থেকে জানতে পারে যে রামের আসল নাম অথবা সম্পূর্ণ নাম হয়েছে ভেঙ্কটেশ সীতারামা রাও। এই নামটা অনেক লম্বা, নিতে কষ্ট হয় বলে সবাই তাকে রাম বলে ডাকতো। অন্যদিকে দেখা যায় রাম একটি অনুষ্ঠানের আয়োজন করছিল। পরে সেই অনুষ্ঠানে রাধাও তার বান্ধবীদের সাথে নিয়ে আসে। তখন আমরা দেখতে পাই একটু একটু ভয় আর লজ্জার সাথে রাধা ধীরে ধীরে রামের সাথে কথা বলছে। তারপর স্টেজে উঠে রাম তার ভাষণ দিতে শুরু করে। রাম তার ভাষণে ভালোবাসার উপর কথা বলে, যেমন ভালোবাসা কেমন হয়, ভালোবাসা কি হয়, এইসব। ঠিক তখনই রাধার একজন বান্ধবী রামকে বলে দেয় যে রাধা তো তোমাকে খুব ভালোবাসে। রাম তখন রাধার কাছে এসে বলে যে সেও রাধাকে খুব ভালোবাসে, শুধু রাধাকেই নয়, সে অন্য সবাইকেও খুব ভালোবাসে। রাম আরও বলে যে কাউকে হিংসে না করে আমাদের সবাইকে ভালোবাসা উচিত, সবাইকে সম্মান করা উচিত। রামের কথা শুনে রাধা বুঝে যায় যে রাম আসলে কোন ভালোবাসার কথা বলছিল। যাই হোক, অনুষ্ঠান শেষ হওয়ার পর রাধা তার বেস্ট ফ্রেন্ড বাস্তার কাছে এসে সবকিছু ঘটনা বলে, যেমন আজ প্রথমবার রাম তাকে ছুঁয়েছে, প্রথমবার সে রামের সাথে শেক হ্যান্ড করেছে। এতে রাধা তো খুব খুশি হয়, সাথে বাস্তাও খুবই খুশি হয়। পরের দিন রাধা আর রাম দুজন মিলে প্রফেসর চন্দ্রকান্তের একটা ক্লাসরুমে আসে। প্রফেসর চন্দ্রকান্ত একটা হ্যাম রেডিওর ইনভেনশন করেছে। ক্লাসে তখন সে রেডিওটার ব্যাপারেই আলোচনা করছিল। প্রফেসর চন্দ্রকান্ত বলে যে এই হ্যাম রেডিওর সাহায্যে আমরা যে কোনো জায়গা থেকে অথবা যে কোনো সময় থেকে আসা ফ্রিকোয়েন্সিকে কানেক্ট করে আমরা সেই সময়ের বা সেই জায়গার মানুষের সাথে কথা বলতে পারবো। প্রফেসর তখন ক্লাসরুমের সবাইকে এই হ্যাম রেডিওর ব্যাপারে কিছু প্রশ্ন উত্তর করে। রাধা তখন সব প্রশ্নোত্তরগুলি সঠিকভাবে দিয়ে দেয়। এটা দেখে প্রফেসর রাধাকে এই হ্যাম রেডিওটা 1 মাসের জন্য দিয়ে দেয়, যাতে আগামী মাসে যে ক্লাস হবে সেই সময় রাধা সবাইকে এই রেডিওর ব্যাপারে ভালোভাবে বুঝাতে পারে। হ্যাম রেডিও নিয়ে রাধা তার ঘরে চলে আসে। অন্যদিকে দেখা যায় 2020-এ কৃষ্ণা তার টাইম মেশিন প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে। তারপর সেই টাইম মেশিন থেকে কৃষ্ণা ভিন্ন ভিন্ন সময়ে অনেকগুলো ফ্রিকোয়েন্সিকে পাঠাতে শুরু করে, যাতে কোনো না কোনো একটা সময়ের সাথে সে কানেক্ট হতে পারে এই আশায়। আর ভাগ্যবশত কৃষ্ণার পাঠানো ফ্রিকোয়েন্সি রাধার কাছে থাকা সেই হ্যাম রেডিওর সাথে কানেক্ট হয়ে যায়। মানে 2020 থেকে কৃষ্ণা 1983-তে থাকা রাধার সাথে সংযোগ হয়ে যায়। তখন প্রথমবারের মতো হ্যাম রেডিওতে কৃষ্ণার আওয়াজ শুনতে পেয়ে রাধা অনেক ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে কৃষ্ণা অনেক খুশি হয় যে তার বানানো টাইম মেশিন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। ঠিক তখনই কৃষ্ণার কাছে তার জিএফ বর্ষা চলে আসে। তারপর টাইম মেশিন সাকসেস হওয়ার জন্য কৃষ্ণা বর্ষাকে নিয়ে পার্টি করার জন্য একটা ক্লাবে চলে যায়। পরের দিন আবার কৃষ্ণা রাধার সাথে কানেক্ট হয়। আজ রাধা কিছুটা ভয়ের সাথে ধীরে ধীরে কৃষ্ণার সাথে কথা বলতে শুরু করে। তখন নাম ঠিকানা জিজ্ঞেস করায় কৃষ্ণা বলে যে সে হাইটেক সিটিতে থাকে, কিন্তু সমস্যা হয়েছে যে রাধার যুগে মানে 1983-তে সেই সময়ে তো আর হাইটেক বাইটেক এসব কোনো কিছুই ছিল না। তাই রাধা একটু কনফিউজড হয়ে কৃষ্ণাকে বলে যে সে হাইটেক সিটি চেনে না। এর সাথে রাধা এটাও বলে যে তার শহরেরই একজন প্রফেসর তাকে এই হ্যাম রেডিওটা 1 মাসের জন্য দিয়েছে রিসার্চ করার জন্য। এই রিসার্চের জন্য রাধা কৃষ্ণার কাছেও হেল্প চায়। কৃষ্ণা তখন রাধাকে তার 10 ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে বলে যে পরে তাকে কল করতে। এরপর রাধা ও কৃষ্ণাকে তার
আর সেই যুগের মানে 1983-র 5 ডিজিটের টেলিফোন নাম্বার দেয়। রাধা কৃষ্ণা দুজনেই তখন দুজনের যোগাযোগের নাম্বার দেখে একটু অবাক হয়ে যায় যে কে আসলে ফাইজলামি করছিল। যাই হোক, পরের সিনে দেখা যায় রাধা তার বান্ধবী বাস্তার কাছে এসে এই সব কিছুই বলে আজকাল কি কি হচ্ছিল তার সাথে। পরের দিন আবার ঠিক শ্রী রাধা কৃষ্ণের হ্যাম রেডিওর মাধ্যমে কথাবার্তা হয়। রাধা তখন তার রিসার্চ সম্বন্ধিত কিছু বই কৃষ্ণার কাছে চায়। কৃষ্ণার কাছেও কিছু বই রাখা ছিল, তাই ওরা দুজনেই সিদ্ধান্ত নেয় যে আগামীকাল একটা মন্দিরের মাঝে ওরা দেখা করবে। পরের দিন সঠিক সময়ে তারা দুজনেই চলে আসে সেই মন্দিরটাতে, কিন্তু দেখা যায় কৃষ্ণা রাধাকে আর রাধা কৃষ্ণাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। কি করে পাবে, দুজন দুইটা সময়ে যে রয়েছিল। রাধা ছিল 1983-তে আর কৃষ্ণা রয়েছিল 2020-এ। পরের দিন রাধা কৃষ্ণা দুজনের উপর খুবই রাগ করে। কৃষ্ণা তখন রাধাকে বলে যে খামাকা সে তার জন্য গতকাল বৃষ্টিতে ভিজেছে। বৃষ্টির কথা শুনে রাধা তো আরও রেগে যায়, কারণ তার সময়ে তো গতকাল খুবই সুন্দর একটা দিন রয়েছিল। তারপর আরও কিছু সময় তর্ক বিতর্ক করার পর কৃষ্ণা আবার রাধাকে আগামীকাল আরেকটা জায়গাতে আসতে বলে। রাধা বলে আগামীকাল সে আসতে পারবে না, কারণ আগামীকাল সে তার বান্ধবীর সাথে তার ফেভারিট হিরো কমল হাসানের একটা মুভি দেখতে যাবে। এই মুভিটা এইমাত্র রিলিজ হয়েছে, যার নাম হয়েছে সাগরা সঙ্গমম। সাগরা সঙ্গমম মুভি এইমাত্র রিলিজ হয়েছে। এটা শুনে কৃষ্ণা একটু ইয়ার্কি করে বলে যে তুমি কোন স্টেটে বসবাস করো। রাধা তার স্টেটের নাম বলে, সাথে সেখানের সিএম নন্দামুরি তারকা রামা রাও এর নামও বলে। কৃষ্ণা বলে একদম ভুল, আমিও তো এই স্টেটেই থাকি। আমাদের সিএম হয়েছে কালা বগন্তলা তারকা রামা রাও, প্রেসিডেন্ট হয়েছে রামনাথ কোবিন্দ। রাধা বলে দত্ত, আমাদের প্রেসিডেন্ট তো হয়েছে জেল সিং। এভাবে অনেক সময় তারা অনেক কথা বলতে থাকে, কিন্তু একজনের কথার সাথে আরেকজনের একটা কথাও ম্যাচ হচ্ছিল না। অবশেষে কল ডিসকানেক্ট করার আগে রাধা একটু রাগের সাথে কৃষ্ণাকে বলে যে আগামীকাল আমার জন্মদিন, আর আমি রহিম চাচার দোকান থেকে সবাইকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি খেতে হলে আগামীকাল চলে এসো। এই কথা বলে রাধা কল কেটে দেয়। এদিকে তখন কৃষ্ণা অনেক টেনশনে পড়ে যায় যে রাধা তাকে উল্লু বানাচ্ছে নাকি, কারণ সে হাইটেক সিটি চেনে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল এসব কোনো কিছুই সে জানে না। এটা কি করে হতে পারে? এসব ভাবতে ভাবতে হঠাৎ কৃষ্ণার খেয়াল হয় যে রাধা বলেছিল সাগরা সঙ্গমম মুভি এইমাত্র রিলিজ হয়েছে। সাথে সাথেই কৃষ্ণা গুগলে সাগরা সঙ্গমম মুভির রিলিজ ডেট চেক করে, যেটা ছিল 2 জুন 1983। এরপরে কৃষ্ণা রাধার কথা মতো বাকি সব কিছুই গুগলে সার্চ করতে থাকে, যেমন সিএম, প্রেসিডেন্ট, সিটি, কন্ট্যাক্ট নাম্বার, এই সব কিছুই সার্চ করার পর কৃষ্ণা এটা জানতে পারে যে এতদিন থেকে রাধা যা কিছুই বলছিল সব কিছুই আসলে সত্যি ছিল। সাথে সে এটাও বুঝতে পারে যে তার টাইম মেশিন আসলে 2020 থেকে 1983-তে গিয়ে কানেক্ট হয়েছে, আর এর জন্যই ওরা মন্দিরে একজন আরেকজনকে দেখতে পায়নি। এর জন্যই রাধার কথা মতো হাইটেক সিটি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, ইউটিউব, মোবাইল, 10 ডিজিটের সিম, এই সব কিছুই তো সেই সময়ে ছিল না, মানে 1983-তে ছিল না। বাপরে বাপ, এসব জানতে পেরে বেচারা কৃষ্ণা তো অজ্ঞান হয়ে পড়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর কৃষ্ণা এই সব কিছুর কনফার্ম করার জন্য আবার রাধাকে কল করে 1983-র কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করে। আর সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে কৃষ্ণা এখন পুরোপুরি শিওর হয়ে গিয়েছে যে রাধা সত্যিতেই 1983 থেকে কথা বলছিল। কৃষ্ণা তারপর রাধাকেও এই কথাটা জানায় যে আমরা দুজনের টাইম পিরিয়ড আলাদা আলাদা। তুমি 1983-তে রয়েছ, কিন্তু আমি রয়েছি 2020-এ। স্বাভাবিক কথা, আমরা কেউই এমন ধরনের কথা শুনলে একদম বিশ্বাস করব না। তাই রাধাও প্রথমে কৃষ্ণার এই কথায় একদম বিশ্বাস করে না। কৃষ্ণা তখন রাধাকে বলে যে ঠিক আছে, আগামীকাল কল করে আমি তোমার সামনে একটা প্রুফ করব। এ কথা বলে কৃষ্ণা কল কেটে দেয়। আর বেচারি রাধা কল রেখে তার বান্ধবী বাস্তার কাছে এসে এই সব কিছুই বলে। বাস্তা সবকিছু কাহিনী শুনে রাধাকে বলে যে হয়তো কোনো পাগল তোমার সাথে ইয়ার্কি করছে, তুমি বরং রামকে এসব বলে সেই পাগলকে কিছু শিক্ষা দাও। আর অন্যদিকে দেখা যায় কৃষ্ণা তার ল্যাপটপে রাধার বর্তমান ডেট অনুযায়ী আগামীকালকের ডেট সার্চ করে সেই ডেটের সবকিছু নিউজ কালেক্ট করছে রাধাকে প্রুফ দেওয়ার জন্য। তারপর চলে আসে আগামীকাল, আর কৃষ্ণা রাধার কাছে কল করে বলে যে আগামীকালকে তুমি তোমার রহিম চাচার দোকানে যাবে না, মানে এসআর নগরে যাবে না, কারণ আগামীকাল সেখানে জাতিবাদ নিয়ে অনেক বড় একটা দাঙ্গা হবে, যার কারণে পুলিশ পুরো এসআর নগরেই কারফিউ লাগিয়ে দিবে।
কৃষ্ণার সব কথা শুনে রাধা কোনো কিছুই বলে না, শুধু জুড়ে জুড়ে হাসতে থাকে। সিন চলে আসে পরের দিন, আর দেখা যায় রাধা এসআর নগরে তার রহিম চাচার দোকানে এসেছে। আর তখন সে দেখতে পায় যে সত্যিতেই তো এসআর নগরে হিন্দু মুসলিম নিয়ে খুবই ভয়ঙ্করভাবে দাঙ্গা হচ্ছিল। রহিম চাচাকে অনেক লোক ধরে খুবই মারধর করছিল। পরে সিচুয়েশন কন্ট্রোল করার জন্য পুলিশ প্রশাসন পুরো এসআর নগরেই কারফিউ লাগিয়ে দিয়েছে। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে রাধা বেচারি খুবই ভয় পেয়ে দৌড়ে সে তার ঘরে চলে আসে আর কৃষ্ণাকে কল করে রাধা অনেক কাঁদতে কাঁদতে বলে যে এসব তুমিই করেছো, এই দাঙ্গা হওয়ার পিছনে তোমারই হাত রয়েছে, আর না হয় তুমি কি করে আগে থেকেই জানতে পারো যে এসব হবে। বেচারা কৃষ্ণা পড়েছে মুশকিলে। তখন সে রাধাকে বলে এই নিউজটা আমি আমার ল্যাপটপ থেকে পেয়েছি। কৃষ্ণা তারপর নিজেকে প্রুফ করার জন্য এমন ধরনের আরও কিছু নিউজ রাধাকে বলতে থাকে, যেমন আগামীকালকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে। মানে 1983-তে কপিল দেবের টিম যেভাবে ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই ম্যাচটার ব্যাপারে কৃষ্ণা রাধাকে সম্পূর্ণ ডিটেলসে বলে দেয়, যেমন কিভাবে ইন্ডিয়া ম্যাচটা জিতবে, কে কত রান করবে, কে কত বলে আউট হবে, এই সব কিছুই কৃষ্ণা একদম ডিটেলসে রাধাকে বলতে থাকে। আর রাধা সেই সব কিছুই একটা কাগজের মধ্যে লিখতে থাকে। তারপর চলে আসে পরের দিন। রাধা তার লেখা কাগজটি হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে এসে সবাইকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচের ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করতে থাকে, যেমন কখন কি হয়েছে, কে কত রান করেছে, এই সব কিছুই। আর তখন দেখা যায় সবাই ঠিক তেমন ভাবেই বলছিল যেমন ভাবে রাধার হাতের কাগজে লেখা ছিল। সবকিছু দেখে আর শুনে তখন গিয়ে রাধার কৃষ্ণার কথায় বিশ্বাস হয় যে কৃষ্ণা সত্যিতেই তো তার ফিউচার থেকে কথা বলছিল। যাই হোক, পরের দিন থেকে শুরু হয় রাধা কৃষ্ণার সেই সব কাহিনী, সেই সব কথাবার্তা। মানে একজন আরেকজনের সময়ের ব্যাপারে জানা, যেমন 1983-তে কি চলছে, 2020-এ কি হচ্ছে, তোমার লাইফে কি চলছে আর তোমার লাইফে কি কি হচ্ছে, এই সব কিছু। কৃষ্ণা রাধাকে তার জিএফ বর্ষার কথাও বলে। তারপর রাধা কৃষ্ণাকে তার প্রেম কাহিনী বলে, যেমন সেও অনেকদিন থেকে রামকে অনেক অনেক ভালোবাসে, কিন্তু ভয় আর লজ্জার কারণে আজ পর্যন্ত সে রামকে কোনো কিছুই বলতে পারছে না। কৃষ্ণা তখন রাধাকে একটা বুদ্ধি দিয়ে বলে যে যদি এমন অবস্থা হয় তাহলে তুমি তোমার মনের সব কথা একটা চিঠিতে লিখে রামকে দিয়ে দাও। কৃষ্ণার এই বুদ্ধিটা রাধার খুবই পছন্দ হয়। তখন সে সাথে সাথেই চলে আসে রামের বাড়িতে। আর তখন সে দেখতে পায় রাম তার সাথীদের নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা আন্দোলন করবে, এসবের প্ল্যান করছিল। রাধা তখন রামকে বলে যে তাড়াতাড়ি এই জায়গাটা খালি করতে হবে, কারণ একজন পুলিশ অফিসার এদিক দিয়েই আসছে। একথা বলতে না বলতে সেখানে একজন পুলিশ অফিসার এসে বলে যে কি চলছে এখানে। রাধা তখন কিছু বুদ্ধি লাগিয়ে বলে আমরা সবাই মিলে এখানে আমার ডান্সের রিহার্সেল করছি। এভাবে রাধা তার বুদ্ধি লাগিয়ে রামের সাথে সবাইকে বাঁচিয়ে নেয়। এটা দেখে রাম অত্যন্ত খুশি হয়ে রাধাকে তার কোলে তুলে নেয়। পরের দিন আবার কৃষ্ণা রাধাকে আরেকটা নিউজ বলে যে আগামীকালও রামের সাথে একটা দুর্ঘটনা হবে। রাম তার সাথীদেরকে নিয়ে একটা ক্যাম্পিংয়ে বের হবে। তখন পুলিশের টিমের সাথে রামের টিমের খুবই ভয়ঙ্কর লড়াই হবে। সেই লড়াইয়ে রামের টিমের উপর পুলিশের লাঠিচার্জ হবে, আর তাতে রাম খুবই আহত হয়ে পড়বে। সবকিছু শুনে রাধা খুবই টেনশনে পড়ে যায়। পরের দিন সে একদম পাগলের মতো হয়ে এদিক সেদিক দৌড়ে গিয়ে রামকে খুঁজে বের করে ঘরে নিয়ে আসার জন্য অনেক অনেক চেষ্টা করে, কিন্তু এতক্ষণের মাঝেই রামের টিম আর পুলিশের টিমের মাঝে প্রথমে হাতাপাই, তারপর হাতাপাই থেকে লাঠিচার্জ শুরু হয়ে যায়। পুলিশের টিম রামের টিমকে খুবই ভয়ঙ্করভাবে দুলাই দিয়ে সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় এই ঘটনায় রাম খুবই আহত, খুবই ঘায়েল হয়ে গিয়েছিল। সাথে সাথেই রাধা রামকে একটা হসপিটালে এনে ভর্তি করে দেয়। সময় থাকতে রামকে হসপিটালে নিয়ে আসার জন্য রামের জীবন বেঁচে যায়। পরের দিন রাধা এই সব কিছুই কৃষ্ণাকে বলে, কৃষ্ণাকে সে ধন্যবাদ জানায়, কারণ কৃষ্ণার জন্যই আজ রামের জীবন বেঁচে গিয়েছে। আর এর জন্যই রাধা কৃষ্ণার উপর খুশি হয়ে বলে যে সে তাকে একটা গিফট দিতে চায়। এই কথাটা শুনে কৃষ্ণা একটু অবাক হয়ে বলে 1983 থেকে তুমি 2020-এ কিভাবে আমাকে গিফট দেবে। রাধা শুধু একটা কথা বলে যে মন্দিরের পাশের বটগাছের নিচে মাটি ঘুরলে তুমি তোমার গিফট পেয়ে যাবে। এই কথা বলে রাধা একটা রাধা কৃষ্ণের মূর্তিকে কাপড় দিয়ে বেঁধে সেই বটগাছের নিচে মাটির নিচে রেখে দেয়। তারপর রাধা চলে যায় হসপিটালে রামকে দেখার জন্য। আর এদিকে কৃষ্ণা দৌড়ে গিয়ে সে বটগাছের নিচে মাটি ঘুরে দেখে যে রাধা তার জন্য রাধা কৃষ্ণের মূর্তি পাঠিয়েছে। এরকম একটা অসাধারণ গিফট দেখে কৃষ্ণা খুবই খুশি হয়ে যায়। পরের দিন কল করে কৃষ্ণা প্রথমে সেই গিফটের জন্য রাধাকে ধন্যবাদ বলে, তারপর বলে যে আজ সে তাকে তার লাইফের একটা সিক্রেট কথা বলবে। এই কথাটা সে আজ পর্যন্ত কাউকেই বলেনি, কিন্তু আজ রাধাকে তার খুবই ভালো লেগেছে, তাই এই সিক্রেট কথাটা সে শুধু রাধাকেই বলবে।
কৃষ্ণা যখন 1 মাসের ছোট বাচ্চা ছিল তখনই সে তার মা বাবা দুজনকেই হারিয়ে ফেলেছিল। বেচারা কৃষ্ণা তার মা বাবাকে ভালো করে দেখতেও পারেনি। এর জন্যই কৃষ্ণা রাধাকে একটা রিকোয়েস্ট করে বলে তার মা বাবার সাথে তার আলাপ করিয়ে দিতে, কারণ কৃষ্ণার বাবার রাখা কিছু কাগজপত্র থেকে কৃষ্ণা এটা জানতে পেরেছে যে রাধাও সেই কলেজেই পড়াশোনা করছে যে কলেজে কৃষ্ণার বাবা পড়াশোনা করত। কৃষ্ণা তারপর রাধাকে তার সিক্রেট কথাটা বলে, আর এটা হয়েছে অনেক বছর আগে থেকেই কৃষ্ণা এই টাইম মেশিন বানানোর কাজে লেগে গিয়েছিল, কারণ ছোটবেলা থেকেই কৃষ্ণার এই একটাই মাত্র স্বপ্ন, এই একটাই মাত্র ইচ্ছে রয়েছিল যে টাইম মেশিনের সাহায্যে সে একদিন না একদিন শুধু একবার হলেও সে তার মা বাবার সাথে কথা বলবে। আর ফাইনালি আজ তার এই স্বপ্নটা একমাত্র রাধাই পূরণ করতে পারবে। তার জন্যই কৃষ্ণা রাধাকে অনেক অনেক রিকোয়েস্ট করতে থাকে। কৃষ্ণার সব কথা শুনে রাধা খুবই খুশি হয়ে বলে যে সে নিশ্চয়ই তার মা বাবার সাথে তার আলাপ করিয়ে দিবে, কিন্তু এর জন্য আগে রাধাকে কৃষ্ণার মা বাবার নাম জানতে হবে। রাধা কৃষ্ণাকে তার বাবার নাম জিজ্ঞেস করতেই কৃষ্ণা বলে যে তার বাবার নাম হয়েছে ভেঙ্কটেশ সীতারামা রাও। ভেঙ্কটেশ সীতারামা রাও নামটা শুনতেই রাধা অনেক বড় একটা ঝাটকা খেয়ে যায়। বাস এই শুরু হয়েছে, এখান থেকেই আমাদের সামনে আসবে একটার পর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর টুইস্ট। যাই হোক, ভেঙ্কটেশ সীতারামা রাও এই নামটা জানতেই রাধা বুঝে যায় যে কৃষ্ণার বাবা আর কেউ নয়, যাকে সে পাগলের মতো ভালোবাসে সেই রামই হয়েছে কৃষ্ণার বাবা। রাধা এখানে খুবই ইমোশনাল হয়ে যায়, খুশিতে তার 2 চোখ দিয়ে জল ঝরতে থাকে, কারণ সে ভাবে যে এতদিন থেকে সে যার সাথে কথা বলছে সে আর অন্য কেউ নয়, সে হয়েছে তারই ছেলে কৃষ্ণা। কারণ রাধা ভাবে ভবিষ্যতে সে ওই রামকে বিয়ে করবে, আর এমনিতেই রাধার একটা স্বপ্ন ছিল যে তার যখন ছেলে সন্তান হবে তখন সে তার নাম কৃষ্ণা রাখবে। রাধা এখনো পর্যন্ত কৃষ্ণাকে তার পরিচয় না দিয়ে শুধু এটাই প্রমিস করে বলে যে সে খুব তাড়াতাড়ি তার মা বাবার সাথে তার আলাপ করিয়ে দিবে। কৃষ্ণা তারপর কল ডিসকানেক্ট করে দেয় এবং রাধা দৌড়ে চলে যায় রামের কাছে, আর এই সব কিছু কথা সে রামকে বলে, যেমন সে আর বেশি দিন বাঁচবে না, তার ছেলের জন্মের 1 মাস পরেই তার মৃত্যু হয়ে যাবে, তাই শুধু একবার তার ঘরে এসে ফিউচারে থাকা তার ছেলের সাথে কথা বলতে। কিন্তু রাধার এমন ধরনের কথা শুনে রাম একদম বিশ্বাস করে না। সে ভাবে এমনিতেই তার সাথে কথা বলার জন্যই রাধা এসব কাহিনী বানাচ্ছে। রাধা তারপর এখান থেকে চলে যায় তার বান্ধবী বাস্তার কাছে, আর বাস্তাকে বলে যে এতদিন থেকে সে যার সাথে কথা বলছিল সে আসলে হয়েছে তারই ছেলে কৃষ্ণা। কিন্তু দেখা যায় বাস্তাও রাধার এই কথায় মোটেও বিশ্বাস করে না। তাই রাধা এখান থেকেও সুজাতার ঘরে চলে আসে কৃষ্ণার সাথে কথা বলতে। কিন্তু ঘরে এসে রাধা দেখতে পায় যে প্রফেসর চন্দ্রকান্ত আগে থেকেই বসে রয়েছিল সেই হ্যাম রেডিওটা নিয়ে যাওয়ার জন্য। রাধা তখন প্রফেসরকে বলে যে সে এই হ্যাম রেডিওটা দিতে পারবে না, কারণ এটা শুধু একটা রেডিও নয়, এটা এখন থেকে তার জীবন হয়ে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় কৃষ্ণাকে। কৃষ্ণা ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম জানায়, কারণ এত বছর পর আজ সে তার মা বাবার সাথে কথা বলবে। কৃষ্ণা তারপর রাধার সাথে কানেক্ট হয়। রাধা তখন কৃষ্ণাকে বলে যে তার বাবা আসেনি কথা বলতে, কারণ সে এখনো এই ব্যাপারটা বিশ্বাস করেনি, কিন্তু একদিন সে তাকে বিশ্বাস করিয়ে এখানে নিয়ে আসবেই আসবে। তারপর রাধা খুবই খুশির সাথে কৃষ্ণাকে বলে যে চাইলে তুমি আজ তোমার মায়ের সাথে কথা বলতে পারো। এই কথাটা শুনে কৃষ্ণা খুবই খুশি হয়। রাধা তখন আবার কৃষ্ণাকে বলে তার আগে তোমায় এটা বলতে হবে যে তুমি তোমার মাকে কি বলতে চাও। আর তখন গিয়ে আমাদের সামনে আসে এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর আরেকটি টুইস্ট। এটা হয়েছে কৃষ্ণা রাধাকে বলে যে আমি আমার গ্র্যান্ডমাদারকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ সে আমার মায়ের এত সুন্দর একটা নাম রেখেছে বাস্তা। এই বাস্তাটা হয়েছে রাধার ওই বেস্ট ফ্রেন্ড সেই বাস্তা। বাস বাস্তা নামটা শুনতেই রাধার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। 1 সেকেন্ডের মধ্যেই রাধার মনের কয়েক হাজার টুকরো হয়ে যায়। রাধা এটা বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে এত বছর থেকে জান প্রাণ দিয়ে ভালোবেসে এসেছিল তার নাকি বিয়ে হবে তার ওই বেস্ট ফ্রেন্ড বাস্তার সাথে। কিন্তু এটা কিভাবে হয়েছে আর কেন হয়েছে এসব ভাবতে ভাবতে রাধার 2 চোখ দিয়ে অজুরে জল জোরেই যাচ্ছিল। রাধা খুব জোরে জোরে কান্না করছিল। সত্যি খুবই ইমোশনাল ছিল এই সিনটা। যাই হোক, অবশেষে পরের দিন রাধা সেই হ্যাম রেডিওটা প্রফেসর চন্দ্রকান্তের কাছে ফিরিয়ে দিয়ে আসে, কারণ এটার তো আর কোনো দরকার ছিল না তার। তাই
তারপর থেকে দেখা যায় রাধা আপনি থেকেই রাম এবং বাস্তার থেকে একটু একটু করে দূরে সরতে থাকে, কারণ সে চায় না যে সে তাদের মাঝখানে আসুক। রাম এবং বাস্তাও কোনো কিছুই বুঝতে পারছিল না যে রাধা কেন এসব করছিল। অন্যদিকে দেখা যায় কৃষ্ণাকে। বেচারা কৃষ্ণা এখনো কোনো কিছুই জানতে পারেনি যে তার শুধু একটা কথায় 1983-তে কি হয়ে গেছে। কৃষ্ণা তার বাবার অফিসে গিয়ে তার বাবার কিছু কাগজপত্র খুঁজে রামের রাখা একটা চিঠি পায়, আর এখন গিয়ে আমাদের সামনে আসে এই সিনেমার লাস্ট এবং খুবই ডেঞ্জারাস আরেকটি টুইস্ট। এটা হয়েছে এই চিঠিটা প্রফেসর চন্দ্রকান্ত রামকে লিখেছিল, আর এটা হয়েছে 1983-র এই বর্তমান সময়ের, মানে রাধার মন ভাঙ্গার পর। চিঠিতে প্রফেসর চন্দ্রকান্ত লিখেছিল যে রাধা যেদিন এই হেম রেডিওটা তাকে দিয়ে গিয়েছিল এই দিন রাতেই 2020 থেকে কৃষ্ণার কল এসেছিল। কৃষ্ণা এখন পর্যন্ত যা কিছুই হয়েছিল এই সব কিছুই প্রফেসর চন্দ্রকান্তকে বলেছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাহিনী কৃষ্ণা প্রফেসর চন্দ্রকান্তকে বলেছিল। কৃষ্ণার কথা শুনে প্রফেসর চন্দ্রকান্ত সাথে সাথেই যদি রামকে অথবা রাধাকে এই কথাটা জানাতো, তাহলে রাম এবং রাধা কখনোই আলাদা হতো না, কারণ রামও শুরু থেকেই রাধাকেই ভালোবাসতো, বাস্তাকে নয়। কিন্তু প্রফেসর চন্দ্রকান্ত লুবের বসে পড়ে রাম এবং রাধাকে কোনো কিছুই না বলে সে এই ঘটনাটাকে নিউজে ছাপিয়ে অনেক নাম এবং কিছু টাকা পয়সা উপার্জন করেছিল। যেমন তার বানানো হেম রেডিও বর্তমান থেকে ভবিষ্যতে কানেক্ট হয়েছে। যাই হোক, অবশেষে প্রফেসর চন্দ্রকান্ত রাধার মনের দুঃখ এবং যন্ত্রণা অনুভব করতে পেরে সে তার ভুল বুঝতে পেরেছিল। তখন সে তার এই হেম রেডিওটা রাধাকে আবার ফিরিয়ে দিয়ে এসেছিল, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ রাধা আপনি থেকেই রাম এবং বাস্তার থেকে অনেক দূরে সরে গিয়েছিল, যার কারণে কেউই কোনো কিছুই বুঝতে না পেরে, কোনো কিছুই জানতে না পেরে অবশেষে কিছুদিন পর রাম বাস্তাকেই বিয়ে করেছিল। আর এখন এই চিঠিটা পড়ার পর কৃষ্ণাও তার ভুল বুঝতে পেরেছে। আসলে এই সব কিছুই কৃষ্ণার ভুলের জন্যই হয়েছে। যদি সে রাধাকে বাস্তার কথা না বলতো, বা রাধাও যদি কৃষ্ণার মুখ থেকে রাম এবং বাস্তার বিয়ের কথা না জানতো, তাহলে সে কখনোই তাদের থেকে দূরে সরে যেত না, আর রামও কখনোই বাস্তাকে বিয়ে করতো না, কারণ সে তো আগে থেকেই রাধাকেই ভালোবাসতো। এখন এই সব কিছু বুঝতে পেরে কৃষ্ণা খুবই দুঃখ পায়, সে খুবই ইমোশনাল হয়ে যায়। তার জন্যই কৃষ্ণা সে তার ঘরে এসে শেষবারের মতো লাস্ট আরেকবার রাধার সাথে কানেক্ট হয়, নিজের ভুল স্বীকার করে রাধার কাছে মাফ চাওয়ার জন্য। কিন্তু তখন দেখা যায় রাধা কৃষ্ণাকে যে প্রমিস করেছিল যে একদিন সে তার মা বাবার সাথে তার আলাপ করাবে, সেই প্রমিস অনুযায়ী রাধা আজ রাম এবং বাস্তাকে তার ঘরে নিয়ে এসেছে কৃষ্ণার সাথে তাদের আলাপ করাবে বলে। তারপর কল কানেক্ট হওয়ার সাথে সাথে কৃষ্ণার সাথে তার বাবা রামের কথা হয়। রাম কৃষ্ণার মুখে এমন কিছু কথা শুনে যেগুলো শুনে রামের বিশ্বাস হয়ে যায় যে সে সত্যিতেই তারই ছেলে কৃষ্ণা। কৃষ্ণা তারপর তার মা বাস্তার সাথেও কথা বলে, তাদের সাথে কথা বলে কৃষ্ণা জুড়ে জুড়ে কাঁদতে থাকে, কারণ জন্মের পর থেকেই সে এই প্রথমবারের মতো তার মায়ের আওয়াজ শুনতে পেরেছে। এই প্রথমবার সে তার মা এবং বাবা দুজনের সাথে কথা বলেছে। আর এদিকে রাধাও খুবই খুশি হয়, কারণ সে তার নিজের ভালোবাসাকে ত্যাগ দিয়ে একজন সন্তানের সাথে তার মা বাবার আলাপ করিয়েছে। এই অসাধারণ দৃশ্যটি পরিবর্তন হয়, আর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই কৃষ্ণাকে। কৃষ্ণা বর্তমান সময়ে 2020-এ রাধার অ্যাড্রেস খুঁজে রাধার কাছে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই 56 বছর বয়সের বৃদ্ধ রাধাকে। রাধা তখন কৃষ্ণাকে বলে যে সে এখনো রামকেই ভালোবাসে, তার ভালোবাসা কোনো পেন্সিলের দাগ নয় যে চাইলেই মুছে দেওয়া যাবে, তার ভালোবাসা হয়েছে সেই ট্যাটু যা শুধু শরীর চাই হওয়ার সাথে সাথেই মিটবে। আর তখন গিয়ে কৃষ্ণার সাথে সাথে আমরাও এটা জানতে পারি যেমন রাধা শুধু রামকেই ভালোবেসেছে, যার কারণে সে এখনো বিয়ে করেনি। আর এখানেই এই সিনেমার কাহিনী সমাপ্ত হয়। তো বন্ধুরা, কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো এমন ধরনের অসাধারণ সিনেমার এক্সপ্লেনেশনের জন্য। সবাইকে আমার ধন্যবাদ।